আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গতকালের ক্লাস নেওয়ার চেষ্টা করেছিলাম, গতকাল ক্লাস নিতে সক্ষম হয়নি। যা হোক, আজকে এই জন্য করে আবার ক্লাসে ফিরে আসলাম। প্রথমে আমি জানতে চাইব যে সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আচ্ছা, একদম পারফেক্ট টাইমেই ক্লাস স্টার্ট হয়েছে। আশা করি সবাই জয়েন করবেন। সব কিছু ঠিক আছে কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাউন্ড ক্লিয়ার কিনা এটা প্রথমে আমাকে জানতে হবে। আচ্ছা, মনির ভাই জয়েন করেছেন সম্ভবত। আচ্ছা, আপনি একটু আমাকে জানাবেন যে আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা। শোনা যাচ্ছে? ওকে, ঠিক আছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আশা করি আজকে নেটওয়ার্ক প্রবলেম করবে না। গতকাল নেটওয়ার্ক প্রবলেম করেছিল, মারাত্মক প্রবলেম করেছিল, পরবর্তীতে আমরা ক্লাসটা স্টপ করতে বাধ্য হয়েছি। আচ্ছা, ঠিক আছে, আজকে আপনাদের কথা মতে আমিও আসলে ক্লাস নিতাম সেন্টেন্স থেকেই, কিন্তু ভাবছিলাম যে প্রথমে একটা ক্লাস নিয়ে কথা বলি, তারপরে আবার হচ্ছে একদম অ্যাকর্ডিং টু আমাদের যে সিলেবাস সেখান থেকে শুরু করব। শাকিলা চৌধুরী, চৈতি মোমো, আদাব স্যার, জি আদাব, আসসালামু আলাইকুম স্যার, জি ওয়ালাইকুম সালাম। ক্লিয়ার আছে? ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আসলে একদম প্রথম থেকে কথা বলবো। মানুষ সৃষ্টির আদিতে একটা সময় মানুষ কথা বলতে পারতো না, তারা বিভিন্নভাবে সংকেতের মাধ্যমে ইশারায় কথা বলার চেষ্টা করতো। তো যখন সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষ বিভিন্ন ধরনের সিম্বল আবিষ্কার করলো, যখন আরও সভ্যতার উন্নতি হলো, সিম্বলটাকে একটা রিটেন ফর্মে দাঁড় করালো। একটা কী করলো? রিটেন ফর্মে দাঁড় করালো। তখন সেই রিটেন ফর্মটাকে তারা নাম দিল লেটার। তো মানুষের মনের ভাব প্রকাশ করার সবচেয়ে ক্ষুদ্র মাধ্যমের নাম হচ্ছে লেটার। সবচেয়ে ক্ষুদ্র মাধ্যমের নাম কি বলেন তো? লেটার। তাহলে এখন প্রশ্ন হলো, সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যমটার নাম কি? আমি একদম বেসিক থেকে কথা বলবো এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলে কথা বলবো। আপনাদের অধৈর্য হওয়ার কিছু নেই। এখানে বিভিন্ন লেভেলের স্টুডেন্ট আছে, হয়তো বা কেউ অনেক ভালো পারেন, আবার কেউ হয়তো বা কিছুই পারেন না। আমি সবার জন্য সমান। আমি চেষ্টা করব আমি যতটা বুঝি বা জানি আমার জ্ঞানের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের কাছে কোনো কনসেপ্ট যদি সমস্যা থাকে বা আমি যে টপিকটা পড়াবো সেই কনসেপ্টটাকে একদম 100% ক্লিয়ার করার, এটা হচ্ছে মানে আই প্রমিস টু ইউ। ওকে, আচ্ছা, ঠিক আছে। তাহলে মানুষ সবচেয়ে প্রথমে কি করলো? এই রিটার্ন ফর্মটা থেকে দাঁড় করালো সিম্বলটাকে, তখন সেটাকে নাম দিল হচ্ছে লেটার। এই লেটার নিয়ে গঠিত হয় হচ্ছে ওয়ার্ড থেকে গঠিত হয় সেন্টেন্স, সেন্টেন্স থেকে কি হয়? প্যারাগ্রাফ, সেন্টেন্স থেকে প্যারাগ্রাফ, আর প্যারাগ্রাফ থেকে এসে, এসে অর কম্পোজিশন, ঠিক আছে? এই হচ্ছে ধারাবাহিকতা। তা এটা হচ্ছে লেটার দিয়ে শুরু এবং শেষ হচ্ছে কোথায়? এসে অর কম্পোজিশনে। এখন মানুষের মনের ভাব প্রকাশের ভাষার কাজ কি? ভাষার কাজ হচ্ছে ভাবের আদান প্রদান করা। ভাষার কাজটা হচ্ছে ভাবের আদান প্রদান করা। তো এই ভাব যে আমরা একজন আরেকজনের কাছে প্রকাশ করি, আপনার কথাটা যখন আমি বুঝবো তখনই কিন্তু আমি আসলে রিপ্লাই করতে পারবো। তো এটার সবচেয়ে ক্ষুদ্রতম মাধ্যম, ভাবের আদান প্রদানের সবচেয়ে ক্ষুদ্র মাধ্যম বা মনের ভাব প্রকাশের সবচেয়ে ক্ষুদ্র মাধ্যমের নাম হচ্ছে এই লেটার। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে তাহলে সবচেয়ে বড় যে মাধ্যম, তাহলে সেই বড় মাধ্যমের নাম কি? মানুষের মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যমের নাম কি? আপনাদের কাছে প্রশ্ন, দ্রুত করে উত্তর করবেন প্লিজ। আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে মানুষের মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যমটার নাম কি? দ্রুত করে বলতে হবে, দ্রুত করে ক্লাস করাতে পারবো। তাহলে রিপ্লাই চাই প্লিজ। কোনো রিপ্লাই আসেনি এখনো? দেখো তো রিপ্লাই আসছে। আচ্ছা, মানুষের মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যমের নাম হচ্ছে কি? এটা কি? আচ্ছা, দুজন আনসার করেছে, ফারহান ইশরাক আলিফ এবং হচ্ছে শাকিলা চৌধুরী লিখেছেন সেন্টেন্স। ভেরি গুড।
হ্যাঁ, দুজন আনসার করেছেন, আমি দুজনটা ধরে নিচ্ছি, সবার আনসার অপেক্ষায় থাকবো না। মানুষের মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যমের নাম হচ্ছে সেন্টেন্স। আসলে অ্যাকচুয়ালি আজকে আমরা কথা বলবো সেন্টেন্স নিয়ে, এই জন্যই এই কথাগুলো বললাম। তাহলে মানুষের মনের ভাব আদান প্রদানের সবচেয়ে বড় মাধ্যমের নাম হচ্ছে সেন্টেন্স। আমরা জানবো যে সেন্টেন্স জিনিসটা কি, বা সেন্টেন্স কি কি উপাদানে গঠিত হয়। একজন লিখেছেন ভাষা, হ্যাঁ ভাষা তো অবশ্যই, কিন্তু সেটারও একটা মানে প্রকারভেদ রয়েছে, তাই না? ভাষা তো অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলতেছিলাম, না এখানে নেটওয়ার্কের কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আপনার হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। ইমরান ভাই লিখেছেন যে স্যার ক্লিয়ার না, পজ হচ্ছে। এখানে ক্লিয়ার আছে? এখন ক্লিয়ার আছে, কোনো সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, আমরা কথা বলবো একদম প্রথম থেকে কথা বলবো, যেটা বলছিলাম। তার আগে আমাদের, হ্যাঁ ক্লাস থাকবে গ্রুপে, আপনি যে কোনো সময় দেখতে পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনো সময় দেখতে পারবেন। আমাদের একটা জিনিস খুব জানা দরকার, যে ভাষা নিয়ে যেটা আলোচনা করে, এটা এখান থেকে 27তম বিসিএসে প্রশ্ন হয়েছিল, এবং সম্ভবত 15তম কিংবা 11তম বিসিএসে প্রশ্ন হয়েছিল। আমি কয়েকটা কথা বলবো, এই কয়েকটা কথা খুব গুরুত্বপূর্ণ, সেটা আপনার মাথার মধ্যে তুলে নেবেন, মাথায় একদম গেঁথে নেবেন। সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক। কি বলেন তো? লিঙ্গুইস্টিক, লিঙ্গুইস্টিক। তো লিঙ্গুইস্টিকটা কী করে, যারা খাতা নিয়ে বসছেন তারা টুকে নিতে পারেন, যে ভাষা নিয়ে আলোচনা করে। লিঙ্গুইস্টিক কী করে? ভাষা নিয়ে ভাষা নিয়ে ভাষা নিয়ে আলোচনা করে। লিঙ্গুইস্টের কাজ হচ্ছে ভাষা নিয়ে আলোচনা করা। এরপরে আসি, এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফোনোলজি, ঠিক আছে? এরপরে কথা বলবো কি নিয়ে? ফোনোলজি। তো ফোনোলজি কী নিয়ে কাজ করে? ফোনোলজি 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 কী করে? ধ্বনি নিয়ে আলোচনা করে। ধ্বনি নিয়ে আলোচনা করে। যেটা ধ্বনি নিয়ে আলোচনা করে সেটা কি আলোচনা করে, সেটা হচ্ছে ফোনোলজি। এরপরে কি? শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, যেটাকে বলে মরফোলজি। শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তাহলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে শব্দের গঠন নিয়ে আলোচনা করে, খুব গুরুত্বপূর্ণ। শব্দের গঠন নিয়ে আলোচনা করে। শব্দের গঠন নিয়ে আলোচনা করে কোনটা? সেটা হচ্ছে মরফোলজি। এরপরে আসি যে এটিমোলজি। সেটা কি? এটা হলো ভাষার উৎপত্তি সংক্রান্ত বিদ্যা। এটিমোলজি এটাকে বলা হচ্ছে যে ভাষার উৎপত্তি সংক্রান্ত বিদ্যা, শব্দের উৎপত্তি এবং এটার ইতিহাস নিয়ে আলোচনা করে। শব্দের উৎপত্তি এবং ইতিহাস নিয়ে আলোচনা করে। এরপরে যেটা থাকলো সেটা হলো সিনট্যাক্স। এটা গুরুত্বপূর্ণ, আপনারা পরে ভর্তিতে চাইলেও দেখে নিতে পারবেন, কিন্তু আজকের ক্লাসের সাথে অনেক বেশি সম্পৃক্ত না হলেও এটার গুরুত্ব রয়েছে। এই জন্য করে আমি কি করলাম, আপনাদেরকে একটা গ্লান্স বলে যাচ্ছি। লিঙ্গুইস্টিক যেটা ভাষা নিয়ে আলোচনা করে, ফোনোলজি ধ্বনি নিয়ে আলোচনা করে, মরফোলজি শব্দের গঠন নিয়ে আলোচনা করে, এটিমোলজি এটা হচ্ছে শব্দের উৎপত্তি এবং ইতিহাস নিয়ে আলোচনা করে। উৎপত্তির ইতিহাস নিয়ে আলোচনা করে। আর সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে বাক্যের গঠন। শব্দের গঠন হচ্ছে মরফোলজি, আর সিনট্যাক্স হচ্ছে বাক্যের গঠন সংক্রান্ত বিদ্যা। এটা বাক্যের গঠন। আর একটা থাকলো সেটা হতো যে সিমেন্টিক্স, শব্দ কিংবা বাক্যের অর্থ নিয়ে আলোচনা করে। সিমেন্টিক্স শব্দ কিংবা বাক্যের কি নিয়ে আলোচনা করে? অর্থ নিয়ে আলোচনা করে। সিমেন্টিক্স অর্থ নিয়ে আলোচনা করে। তাহলে এই লিঙ্গুইস্টিক, ফোনোলজি, মরফোলজি, এটিমোলজি, সিনট্যাক্স এবং সিমেন্টিক্স সম্পর্কে আমরা জানলাম। এটা জানলাম কি কোন বিষয়টা, কোন বিদ্যাটা কি নিয়ে আলোচনা করে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এটা আমরা সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা মূল আলোচনায় যাব, অর্থাৎ সেন্টেন্সে যাব। সেন্টেন্স না, ওকে। আচ্ছা, এবার আসি যে সেন্টেন্স কি জিনিস। সেন্টেন্স
সেন্টেন্সটা কি? সেন্টেন্স হচ্ছে এটা হলো বাক্য। সেন্টেন্সটা কি? সেন্টেন্স হলো বাক্য। বাক্যটা কি করে? এর আগে বলেছিলাম যে আরেকটা কথা, যে গ্রামারের সবচেয়ে বড় একক হচ্ছে সেন্টেন্স। এটাকে এবার যদি মনের ভাব প্রকাশের সবচেয়ে বড় মাধ্যমও যদি বলি তাহলে সেটাও সেন্টেন্স। আবার যদি বলা হয় যে গ্রামারের সবচেয়ে বড় একক হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? যে এক বা একাধিক ওয়ার্ড সুবিন্যস্ত হয়ে যদি কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। এক বা একাধিক ওয়ার্ড সুবিন্যস্ত হয়ে কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে। এখন এটা গেল বাংলা সংজ্ঞা। একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো আমাদের যে পরীক্ষায় যে এক্সাম বিসিএস বা হচ্ছে প্রাইমারি বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামসে যে কোশ্চেন হয়েগুলো থাকে, সেই ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কোশ্চেনগুলো ইংলিশে হয়, বাংলায় কিন্তু খুবই কম হয়। আপনারা যদি বিশ্বাস না হয় সেই ক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো কি, যে বিভিন্ন যে এক্সারসাইজ বইগুলো আছে, গ্রামার বইগুলো আছে, ওখান থেকে বিগত সালের প্রশ্ন দেখবেন যে অধিকাংশ ক্ষেত্রে প্রশ্নগুলো কি হয়েছে, প্রশ্নগুলো ইংরেজিতে করা হয়েছে। আমরা আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি প্রথমে এটা ইংরেজিতে বাংলায় করে দিলাম, তারপর ইংরেজিতে করব। এক বা একাধিক ওয়ার্ড, একটা বিষয় হচ্ছে আমাদের গ্রামারে সাধারণত লেখা থাকে যে একাধিক শব্দ কিংবা ওয়ার্ড পাশাপাশি বসে যদি কোনো বিষয়ে বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তখন তাকে সেন্টেন্স বলে। বিষয়টা অনেকটা ঠিক আছে, আবার অনেকটা ঠিক নেই। এখন বিষয় হলো, যদি এভাবে সংজ্ঞাটা লিখে থাকি যে এক বা একাধিক ওয়ার্ড, শুধুমাত্র একাধিক ওয়ার্ড না, একটা সেন্টেন্স শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ডেও হতে পারে। এক বা একাধিক ওয়ার্ড এই জন্য সুবিন্যস্ত হয়ে পাশাপাশি বসে নয়, সুবিন্যস্ত হয়ে পাশাপাশি বসলেই সেটা শব্দ হয় না। আচ্ছা, হয়ে যদি কোনো বিষয়ে আরেকটা কি, বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে। একটা হচ্ছে এক বা একাধিক ওয়ার্ড, আরেকটা হচ্ছে সুবিন্যস্ত, আরেকটা হচ্ছে সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ। আমরা যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে যে একটা সেন্টেন্সকে পরিপূর্ণ সেন্টেন্স বা বাক্য হতে হলে তার মধ্যে তিনটি বৈশিষ্ট্য বিদ্যমান থাকতে হয়। কয়টি বলেন তো? তিনটি। এর নাম্বার 1 হচ্ছে, তার আগে এটার একটু ইংরেজি ডেফিনিশনটা আমি দিয়ে নেই। এ সেন্টেন্স ইজ এ সিঙ্গেল word or group of words সেটা কি করে, that expresses a complete sense or meaning, অত্যন্ত সহজ। দেখেন, এটা দেখেন কি, এক বা একাধিক ওয়ার্ড, এ সেন্টেন্স কি, সেটা এ সেন্টেন্স, তাহলে কি এ সিঙ্গেল ওয়ার্ড অর গ্রুপ অফ ওয়ার্ডস অথবা কম্বিনেশন অফ ওয়ার্ডসও বলতে পারি। তারপরে কি, এক্সপ্রেস আ কমপ্লিট সেন্স অর মিনিং, যেটা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে। তাহলে তিনটা যদি বৈশিষ্ট্যের বা ফিচারের কথা বলি বা ক্যারেক্টারাইস্টিক্সের কথা বলি, তাহলে সেটার প্রথমটা কি হবে, একটা হচ্ছে গ্রুপ অর combination of words। 2 নম্বর কি, কারেক্ট অর্ডার, এটাকে কি বলে, কারেক্ট অর্ডার বলে, যথাযথ শৃঙ্খলা, অর্থাৎ অ্যারেঞ্জড, ঠিক আছে, সুবিন্যস্ত হতে হবে। এবং নাম্বার 3টা কি, নাম্বার 3 হলো যে কমপ্লিটনেস অফ সেন্স, অর্থের পূর্ণতা। প্রথমটা হচ্ছে শব্দগুচ্ছ হতে হবে, শব্দগুচ্ছ অথবা শব্দের সমষ্টি। নাম্বার 2 হচ্ছে যথাযথ শৃঙ্খলা, আর নাম্বার 3 হচ্ছে অর্থের পূর্ণতা।
পূর্ণতা, এই তিনটা বৈশিষ্ট্য থাকতে হয়। কোনো সেন্টেন্সকে যদি পরিপূর্ণ সেন্টেন্স হতে হয় তাহলে তার মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য থাকতে হয়। একটা হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস হতে হবে, সাধারণত অনেক সময় একটা শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ডও হতে পারে। কারেক্ট অর্ডার হতে হবে, যথাযথ শৃঙ্খলা থাকতে হবে এবং কমপ্লিটনেস অফ সেন্স, অর্থের পূর্ণতা থাকতে হবে। অর্থ যদি পরিপূর্ণভাবে প্রকাশিত না হয় তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না, সেটাকে আমরা কি করতে পারবো না, সেন্টেন্স বলতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, যেমন একটা উদাহরণে আসি। আচ্ছা, এবার আসি আমরা এতক্ষণে জানলাম যে হচ্ছে সেন্টেন্স কাকে বলে বা সেন্টেন্স বিষয়টা এটা গ্রামারের কোন অংশে পড়ে, এই বিষয়ে কথা বললাম। ইংরেজি এবং বাংলা সংজ্ঞা জানার চেষ্টা করেছি। এবার আমরা যে বিষয়টা জানার চেষ্টা করব সেটা হচ্ছে কাইন্ডস অফ সেন্টেন্স। কাইন্ডস অফ সেন্টেন্স, কাইন্ডস অফ সেন্টেন্স, এটা কি? সেন্টেন্সের প্রকারভেদ, এটা জানার চেষ্টা করব। তার আগে একটু উদাহরণ আমরা দেখে নিব। সেটা হচ্ছে কি যে বাংলাদেশ ইজ এ রিভারাইন কান্ট্রি। বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি অথবা রিভারাইন কান্ট্রি। ঠিক আছে? বাংলাদেশ ইজ এ রিভারাইন, নদীমাতৃক দেশ। আচ্ছা, এটা হচ্ছে একটা সেন্টেন্স, কারণ এখানে যথাযথ শৃঙ্খলা রয়েছে, শব্দের সমষ্টি রয়েছে এবং পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করেছে। পরিপূর্ণভাবে কি অর্থ প্রকাশ করেছে। ঠিক আছে? একটু পর কিন্তু আপনাদের জন্য প্রশ্ন আসবে, একটু পরেই আপনাদের জন্য প্রশ্ন আসবে, গুরুত্ব সহকারে মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে এই যে ইজ বাংলাদেশ এ রিভারাইন কান্ট্রি, আচ্ছা আবার যদি আমি বলি যে ইজ বাংলাদেশ কান্ট্রি রিভারাইন, তো এখানে দেখেন ইজ তারপরে বাংলাদেশ, আচ্ছা কান্ট্রি রিভারাইন, সবগুলো ওয়ার্ড আছে, পাশাপাশি বলছে, কিন্তু এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। কারণ হচ্ছে এখানে ল্যাকিং অফ কারেক্ট অর্ডার, ঠিক আছে? এখানে যথাযথ শৃঙ্খলার অভাব রয়েছে। ঠিক আছে? পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করেনি এবং শৃঙ্খলার অভাব রয়েছে। এই কারণে আমরা এটাকে আমরা কমপ্লিট সেন্স যেহেতু প্রকাশিত হয় নাই, এজন্য এটাকে আমরা সেন্টেন্স বলতে পারবো না। এখন যে বিষয় হচ্ছে যে একটা বিষয় যেটা বলছিলাম সেটা হলো যে শুধুমাত্র একটা সিঙ্গেল সেন্টেন্স ওয়ার্ডেও কি হতে পারে, সেন্টেন্স হতে পারে। যেমন আমি প্রশ্ন করলাম আপনাকে যে ডিড ইউ হ্যাভ ইউর ডিনার, আপনি কি রাতের খাবার খেয়েছেন? এখন যদি আপনি করে থাকেন তাহলে বলবেন যে ইয়েস, আর যদি না করে থাকেন তাহলে বলবেন নো। এবং এটা দ্বারা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করতেছে। কারণ কি এখানে বলা হচ্ছে যে তুমি কি ভাত খেয়েছো, রাতের খাবার খেয়েছো? তো আপনি বললেন যে হ্যাঁ, এই যে হ্যাঁ মানেই হচ্ছে হ্যাঁ আমি খেয়েছি, নো মানে না আমি খাই নাই। বিষয়টা হচ্ছে এরকম। আরেকটা বিষয় হচ্ছে আপনি লিখতেছেন, সাপোজ আপনাকে বলা হলো যে স্টপ, থেমে যাও। আচ্ছা, তাহলে অথবা আপনি দৌড়াচ্ছেন, বলা হলো যে স্টপ। তো এই যে স্টপ, তারপরে নো, ইয়েস, তারপরে হচ্ছে আরেকটা কি হতে পারে যে রান। এরকম শুধুমাত্র একটা সিঙ্গেল ওয়ার্ডেও কখনো কখনো কি হতে পারে, কখনো সেন্টেন্স হতে পারে। আচ্ছা, এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এটার আগে আরেকটা বিষয় আছে। সেটা হচ্ছে আপনাদের কাছে একটু প্রশ্ন করে নেই, প্রশ্ন করার পরে সেই আলোচনাটা করব। সেটা হচ্ছে আমি যদি প্রশ্ন করি যে হাউ মেনি কাইন্ডস অফ সেন্টেন্স বেসিক্যালি অর মেইনলি, তাহলে আপনার আনসারটা কি হবে? যে বাক্যকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়েছে? আপনার আনসার কি? দ্রুত করে কি বলবেন তাহলে?
বাক্যকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা হয়েছে? আচ্ছা, শাকিলা চৌধুরী 5 প্রকার, তারপরে হচ্ছে সোহানা লাইলা 5 প্রকার, কানিস ফাতেমা 5 প্রকার। ওকে, আর কেউ প্লিজ? ফারহানি শিরাক আলিফ 2 প্রকার। আচ্ছা, এরপরে আর কেউ প্লিজ? আচ্ছা, আর কোনো উত্তর নাই? আচ্ছা, বিষয়টা হলো যে সেন্টেন্স, আমি ছোটোবেলা থেকে এটাই জেনে আসছি যে সেন্টেন্সকে প্রধানত 5টা ভাগে ভাগ করা হয়েছে। স্যারেরা এরকম বা সাধারণত 5টা ভাগে ভাগ করা হয়েছে, এরকমভাবেই আমি শিখে আছি, আমি নিজেও শিখে আছি। কিন্তু বড় হয়ে যখন একটু পড়ার চেষ্টা করলাম বা জানার চেষ্টা করলাম, তখন আমি দেখলাম আসলে সেন্টেন্স আসলে প্রধানত, আচ্ছা যাই হোক, একটু সমস্যা হলো। সেন্টেন্স আসলে প্রধানত 5টা ভাগে ভাগ করা হয় নাই। সেন্টেন্স আসলে প্রধানত 5টা ভাগে ভাগ করা হয় নাই। সেন্টেন্সকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। প্রধানত 2 প্রকার, প্রধানত 2 প্রকার। আচ্ছা, যথা নাম্বার 1 according to meaning 5 kinds। আচ্ছা, according to structure, ঠিক আছে, এই হচ্ছে প্রধানত 2 প্রকার, এটা হচ্ছে 3 kinds। তবে আধুনিক গ্রামারে 4 প্রকার। আধুনিক গ্রামারে নতুন একটা প্রকার যুক্ত হয়েছে, সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স নামে একটা সেন্টেন্স আছে, সেটা নিয়ে একটু কথা বলবো। কি বলেছি যে সেন্টেন্সকে প্রধানত 2টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অর্থানুসারে 5 প্রকার, যেটা আপনারা শিখে আছেন বা আমি শিখে আসছিলাম। আচ্ছা, 5 প্রকার। আর একটা হচ্ছে গঠন অনুসারে করা 3 প্রকার, সেটা কি সিম্পল এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড। এটা আধুনিক গ্রামারে বলা হচ্ছে যে আরেকটা প্রকার যুক্ত হয়েছে, অর্থাৎ 4 প্রকার হয়েছে, সেটা হচ্ছে কম্পাউন্ড কমপ্লেক্স সেন্টেন্স নামে একটা সেন্টেন্স রয়েছে। সেটা কিভাবে, কখন, সেটা নিয়ে আমি কথা বলবো। আচ্ছা, যেটা বলতেছিলাম যে সেন্টেন্সকে প্রধানত কয়টা ভাগে ভাগ করা হয়েছে? 2 প্রকার। তাহলে হ্যাঁ, প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে। এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে একটা সেন্টেন্সের উপাদান। একটা সেন্টেন্স কি কি নিয়ে গঠিত হয়? আপনারা বলতে পারবেন যে একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকে বা প্রধান উপাদান কি? আপনাদের কাছে প্রশ্ন যে সেন্টেন্সের প্রধান উপাদান কি? সেন্টেন্সের প্রধান উপাদান কি? দ্রুত করে প্লিজ। সেন্টেন্সের প্রধান উপাদান কি? প্রণীতা প্রজ্ঞা জয়েন করেছে। তাহলে কিন্তু এখন থেকে যদি বলা হয় যে অর্থানুসারে কয় প্রকার, তাহলে কি হবে? 5 প্রকার। আর যদি বলা হয় যে গঠন অনুসারে কয় প্রকার, তাহলে হচ্ছে 3 প্রকার। যদি বলা হয় সর্বমোট কয় প্রকার, তাহলে হচ্ছে 8 প্রকার। যদি বলা হয় যে, কারণ হচ্ছে 5 এবং 3 এত প্রকার, 5 প্রকার এবং 3 প্রকার, তাহলে টোটালি কি হয়? 8 প্রকার। আচ্ছা, প্রধানত কয় প্রকার? 2 প্রকার। প্রধানত 2 প্রকার, অর্থানুসারে 5 প্রকার, গঠন অনুসারে 3 প্রকার, আধুনিক গ্রামারে 4 প্রকার, সর্বমোট 8 প্রকার। ঠিক আছে, জিনিসটা ক্লিয়ার কিনা? জিনিসটা ক্লিয়ার হবার কথা, এটা নিয়ে আর ঝামেলা হবার কথা নয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। মনিরুল ইসলাম, তারপরে হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, প্রধান উপাদানের কথা বলেছিলাম। আচ্ছা, তাহলে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট বলেছেন। এরপরে আরেকটা আপু লিখেছেন যে সোহানা লাইলা লিখেছেন সাবজেক্ট ভার্ব অবজেক্ট এক্সটেনশন। এটা হচ্ছে গঠন, একটা বাক্য যেভাবে গঠিত হয় সেটার কথা বলেছেন লাইলা আপু। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমরা সঠিকটা জানার চেষ্টা করব। আচ্ছা, বিষয়টা হলো যে প্রতিটি বাক্যে সাধারণত বা প্রধানত 2টি উপাদান নিয়ে গঠিত হয়। কয়টি উপাদান? 2টি উপাদান নিয়ে গঠিত হয়। 2টি উপাদান নিয়ে গঠিত। সেটা হচ্ছে, একটা হচ্ছে সাবজেক্ট, আর একটা হচ্ছে
প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট, যাকে নিয়ে বাক্যে কথা বলা হয়, যাকে নিয়ে বাক্যে কথা বলা হয়, কথা বলা হয়। আর সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, ঠিক আছে, যা কিছু বলা হয় সেটা কি, সেটা হচ্ছে প্রেডিকেট। এবার আরেকবার বলছি যে সাবজেক্ট কি, যাকে নিয়ে বাক্যে কথা বলা হয়, যাকে নিয়ে বাক্যে কথা বলা হয়, ইংরেজি শিখবো কিন্তু আমরা, ঠিক আছে। আরেকটা কি, প্রেডিকেট কি, প্রেডিকেট হচ্ছে যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট। এখন আসুন, আমার প্রশ্নটা ছিল যে প্রধান উপাদান, বাক্যের প্রধান উপাদান কি। এখন আমি বলি, এটা কেউ আনসার করতে পারেন নাই, সঠিক আনসার কারো নাই। বিষয়টা হলো যে একটি বাক্যে যে প্রকারই হোক না কেন, সেটা অ্যাসার্টিভ হোক, ইম্পারেটিভ হোক, অপারেটিভ, হ্যাঁ, অথবা অন্য কোনো সেন্টেন্স হোক না কেন, যে তার মূল উপাদান কিন্তু ফাইনিট ভার্ব। মূল উপাদানের কথা বলেছিলাম, কি বলেছিলাম, মূল উপাদান কি, ফাইনিট ভার্ব, এফভি, ফাইনিট ভার্ব। কি বলেছি বলেন তো, ফাইনিট ভার্ব। যেমন এটা একটু মনে রাখেন, আরেকটা জিনিস মনে রাখেন যে সাবজেক্ট মানে হচ্ছে দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স। এটা যদি ইংরেজিতে বলি তাহলে কি বলতে হবে, দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স, দ্য এজেন্ট অফ এ সেন্টেন্স, একটা সেন্টেন্সের প্রতিনিধি, অর্থাৎ যাকে নিয়ে কথা বলা হয়, যাকে কেন্দ্র করে সেন্টেন্সটা আবর্তিত হয়। আর প্রেডিকেট কি, প্রেডিকেট হচ্ছে টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট, টেলস অ্যাবাউট, সংক্ষেপে টেলস অ্যাবাউট দ্য সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়, সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয়। এটা আমরা বাংলার পাশাপাশি কি ইংরেজিতে শিখবো, বাংলার পাশাপাশি কি শিখবো, ইংরেজিতে শিখবো। প্রশ্ন কি ছিল, প্রশ্ন ছিল যে প্রধান উপাদান কি, প্রধান উপাদান আপনারা কি বলেছিলেন যে সাবজেক্ট প্রেডিকেট নিয়ে একটা বাক্য গঠিত হয়। কিন্তু যদি বলা হয় প্রধান উপাদান কি, প্রতিটি বাক্যে দুটি উপাদান থাকে, এটা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, উদ্দেশ্য বিধেয়। বাংলা বাক্যেও ঠিক সেম উপাদান নিয়ে গঠিত হয়, বাংলা গ্রামারও ঠিক একই উপাদান নিয়ে গঠিত হয়। এখন প্রশ্ন ছিল যে প্রধান উপাদান কি, প্রধান উপাদানটা কি, তাহলে প্রধান উপাদানটা হলো ফাইনিট ভার্ব, ফাইনিট ভার্ব ছাড়া বাক্য গঠিত হতে পারে না। ওকে, যেমন হচ্ছে আসাদুল প্লেস ক্রিকেট, ওকে, প্লেস এটা কি, ফাইনিট ভার্ব। ওকে, আরেকটা বলা হলো যে অনন্যা ইজ এ হিরোইন, অনন্যা ইজ এ হিরোইন। তাহলে এখানে ফাইনিট ভার্ব কি, অনন্যা। তাহলে ফাইনিট ভার্ব কি, আসসালামু আলাইকুম, হ্যালো, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। আসি, রুমে ক্লাস নিচ্ছি। আপনি কোথায়? আছে, পাশেই আছে। কখন? সময় দিতে পারবো বলতে হচ্ছে আমাকে করতে হবে, ক্লাসটা শেষ করতে হবে, প্রথম ক্লাস তো আজকে। হ্যাঁ, জি জি জি, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আসছি, হ্যাঁ, ক্লাস শেষ করে আসছি, সমস্যা নেই। না আমি চিনি না, চিনে নিব নি। জি চিনি, আমি ওটা চিনি। ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে। ওকে, আসসালামু আলাইকুম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনন্যা, তাহলে এখানে ফাইনিট ভার্ব কি, এখানে ফাইনিট হচ্ছে এই ইজ। এখন প্রশ্ন হলো যে স্টপ, এখানে ফাইনিট ভার্বটা কি, দ্রুত করে প্লিজ, এখানে ফাইনিট ভার্বটা কি, দ্রুত করে, এখানে ফাইনিট ভার্বটা কি, অথবা ফাইনিট ভার্ব আছে কি নাই, এটা প্রশ্ন আপনাদের কাছে, ফাইনিট ভার্ব আছে কি নেই। আচ্ছা, বুঝতে পেরেছেন আমার প্রশ্নটা,
যে স্টপ এটা একটা সেন্টেন্স, আমি বলেছি এখানে ফাইনিট ভার্বটা কি, কোনটা ফাইনিট ভার্ব, অথবা আছে কি নাই। তানিয়া সুলতান লিখেছে যে ফাইনিট ভার্ব স্টপ, আরেকজন লিখেছে নাই স্যার স্টপ ফাইনিট ভার্ব শাকিলা চৌধুরী, স্টপ চৈতি মোমো। আচ্ছা ভেরি গুড। ফারহান ইশরাক আমার ওল্ড স্টুডেন্ট, এখানে কিন্তু আমার বেশ 3-4 জন ওল্ড স্টুডেন্ট আছে। এটা ভুল করা তোমার সাজে নাই, আমি ভাবছিলাম যে এটা পারবা। আচ্ছা এটা হচ্ছে ফাইনিট ভার্ব, কারণ হচ্ছে অ্যাম ইস আর ওয়াস আর এগুলো অক্সিলারি ভার্ব বলে আমরা জানি। কখনো যদি কোনো বাক্যে অ্যাম ইস আর ব্যতীত অন্য কোনো ভার্ব না থাকে তাহলে কিন্তু ওই অ্যাম ইস আর কিংবা ওয়াস ওয়ারটা মেইন ভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? মেইন ভার্ব হয়ে যায়, এবং তখন এই ইজ ভার্বের বা ওয়াজ ভার্বের অর্থ দেয়, অর্থ থাকে, অনন্য হয়। এখানে ইস মানে কি হয়, অর্থ আছে, ঠিক আছে। সে হয় কি, সে একজন নায়িকা, হিরোইন। আচ্ছা স্টপটা কি, এখানে ফাইনিট ভার্ব। যারা ফাইনিট ভার্ব আনসার করেছেন তাদেরটা সঠিক। আরেকটা উত্তর দিয়ে উদাহরণ দিয়ে এটা শেষ করে দিব। এবার আসি যে হোয়াট ডাজ হি ডু ফর লিভিং, সে জীবিকার তরে বা বাঁচার তরে জীবিকার জন্য কি করে, হোয়াট ডাজ হি ডু ফর লিভিং, ওকে, প্রশ্নবোধক। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা আর মেইন ভার্ব কোনটা? এটা হচ্ছে মেইন ভার্ব, তার মানে ওটা হচ্ছে ফাইনিট ভার্ব। আর এটা কি, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। এটা কি, অক্সিলারি ভার্ব, ঠিক আছে, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব। ইটস ওকে ইশরাক, সমস্যা নাই, ভুল হতে পারে, কিন্তু তোমার এটা ক্লাস করেছো কিনা জানি না। হয়তো বা আমার হচ্ছে একটা বিষয় কি যে আমি অনেক সময় মানে একটা পূর্বের ক্লাস থেকে পরবর্তী ক্লাসটা অনেক ডিফার করে, অনেক পার্থক্য হয়। আমার প্রতিটি ক্লাসের সাথে অন্য একটা ক্লাসের 60% মিল থাকে, 40% বা 30% মিল থাকে না। এটা একটা বিষয়, কারণ ওটা হয়তো বা আমি ওই ক্লাসে হয়তো বলি নাই, আমার মনে পড়ছে যে আমি বলি নাই, এই জন্য হয়তো নাও পড়তে পারে। আচ্ছা ঠিক আছে, এটা একটা বিষয়। এবার আসি আরেকটা বিষয়, যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, সুইট are the uses of adversity, ওকে। এখন আমরা জানি যে প্রতিটি বাক্যে কয়টা থাকে, প্রতিটি বাক্যে দুইটি উপাদান নিয়ে গঠিত হয়, সেটা হচ্ছে একটা সাবজেক্ট, একটা প্রেডিকেট। আমরা জানি সাবজেক্ট সাধারণত বাক্যের শুরুতে থাকে, শুরুতে থাকে, আর প্রেডিকেট কি থাকে, প্রেডিকেট থাকে সাধারণত এই সাবজেক্টের পরে, ভার্ব থেকে পরবর্তী অংশ, পরবর্তী অংশ, তাই না? এখন বিষয়টা হলো আপনাদের বলতে হবে এখানে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই সেন্টেন্সটাতে সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, দ্রুত করে প্লিজ, সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা বলতে হবে। আমি দেখছি আপনাদের, আমি কিন্তু খেয়াল করছি, ঠিক আছে। সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা? সুইট সাবজেক্ট, the uses of adversity, predicate the are sweet. আচ্ছা আর কেউ প্লিজ, আর কেউ আনসার করবেন দ্রুত করে প্লিজ। Uses of adversity is predicate. Okay. Sweet are দুটাই বলতে হবে, সুইট সাবজেক্ট, প্রেডিকেট, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। ওকে, সুইট ইজ দ্য সাবজেক্ট। ওকে, সুস্মিতা বড়ুয়া বলেছেন এই কথা। আর কেউ প্লিজ, আর একজন আনসারের অপেক্ষায় আছি। চৈতি মুমু, সাবজেক্ট সুইট, প্রেডিকেট হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আচ্ছা এটা জানার আগে আপনাদেরকে একটা জিনিস একটু বলে রাখি, সেটা হলো
সেটা হলো যে সাবজেক্টটা সাধারণত নাউন কিংবা প্রোনাউনকে কেন্দ্র করে গঠিত হয়, আর প্রেডিকেটটা গঠিত হয় ভার্ব থেকে পরবর্তী অংশটাকে, ঠিক আছে। এটা হচ্ছে প্রেডিকেট গঠিত হয় এভাবে, আর সাবজেক্টে গঠিত হয় নাউন কিংবা প্রোনাউনকে কেন্দ্র করে। এতটুকু ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এই যে সেন্টেন্সটা এখন দেখতেছেন, আমি এটা আরেকবার লিখতেছি। সেটা কি? সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। সুইট অ্যাডভার্সিটি। ওকে, এই বাক্যটার মূল এখানে কিন্তু আর আছে। আচ্ছা, এটা একটা বিষয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে হিয়ার সুইট কি, এখানে দুইটা ভাবে প্রশ্ন হতে পারে। এখানে সুইটটা কি নাউন নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? ওকে, এটা একটা প্রশ্ন হতে পারে। আরেকটা বিষয়টা হচ্ছে যখন ইনভার্সন হয়, ইনভার্সনের একটা বিষয় আছে। ইনভার্সন হলে তখন গুরুত্বর আরোপের জন্য করে কখনো কখনো সাবজেক্টের পূর্বে ভার্ব অংশ বা প্রিডিকেট অংশ বসে যায়, প্রিডিকেট অংশ সাবজেক্টের পূর্বে বসে যায়। এটা সাধারণত সেন্টেন্সের শুরুতে বসে, তবে অনেক সময় শুরুতে নাও বসতে পারে। যেমন হচ্ছে এটা একটা বিষয়। তার মানে দ্য ইউজেস, এটার প্রকৃত বাক্য হচ্ছে দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি আর সুইট। ইউজেস আর সুইট। আচ্ছা, তাহলে এখন দেখুন এখানে সুইটটা অ্যাডজেক্টিভ, একটা উত্তর গেল। আর এটা হচ্ছে অরিজিনাল বাক্য। আর ইনভার্সন করে কি হয়েছে? ইনভার্সন করে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি হয়েছে। তাহলে এখন দেখুন তো এখানে সাবজেক্টটা কি? সাবজেক্টটা হচ্ছে ইউজেস অফ অ্যাডভার্সিটি, আর প্রেডিকেটটা কি? এই যে ভার্ব থেকে পরবর্তী অংশ, এটা হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট কোনটা, প্রেডিকেট কোনটা, এখন ক্লিয়ার? আচ্ছা, দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি সাবজেক্ট, আর সুইট আর অর্থাৎ আর সুইট হচ্ছে প্রেডিকেট। কেমন? কখনো কখনো এটা টু এমফাসাইজ ইন দ্য সেন্টেন্সের গুরুত্ব আরোপ করার জন্য এটা কখনো কখনো কি হয়, সেন্টেন্সের শুরুতে না বসে শেষেও বসে বা পরেও বসে। আরেকটা উদাহরণ আপনাদের দিব, যেমন ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিকটি ডুবেই গেল। টাইটানিকটা কি? ডুবেই গেল। এখন ডাউনটা কি? এখানে ডাউন কিন্তু অ্যাডভার্ব। কি গেল? ডুবেই গেল। কি গেল? ডুবেই গেল। আচ্ছা, এখানে কিন্তু এই ডাউনটা অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। এটাও কিন্তু এখানেও কিন্তু এটা ব্যতিক্রম। দ্য টাইটানিক হচ্ছে এখানে কাকে নিয়ে কথা বলা হচ্ছে? টাইটানিক নিয়ে কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে সাবজেক্ট, আর ডাউন ওয়েন্ট এটা হচ্ছে প্রেডিকেট। আরেকটা খেয়াল করুন, এটা শেষ উদাহরণ। সেটা হলো অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বব্যাপিয়া, দ্য উইক আর অপ্রেসড। অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্য উইক আর অপ্রেসড মানে সারা বিশ্বব্যাপিয়া, সারা পৃথিবীতেই উইকরা মানে দুর্বলেরা অত্যাচারিত হয়। দুর্বলেরা কি হয়? অত্যাচারিত হয়, নিগৃহীত হয়। এখন আসুন যে আপনাদের বলতে হবে ক্লিয়ার স্যার, পারছি, ওকে, থ্যাংক ইউ। এখানে আসুন সাবজেক্ট সুইট, প্রেডিকেট দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। এখন কিন্তু এটা আর লেখা যাবে না। সুইট সাবজেক্ট সুস্মিতা বড়ুয়া আপু, এটাও লেখা যাবে না, ঠিক আছে। এখন কিন্তু ক্লিয়ার হবার কথা, আশা করি এটা নিয়ে আর ঝামেলা হবে না। এবার আসি যেটা কথা বলতেছিলাম, যে এখানে অল ওভার দ্য ওয়ার্ল্ড, দ্য উইক। আচ্ছা, দ্য উইকার অপ্রেসড, এখানে সাবজেক্ট কোনটা? কাকে নিয়ে কথা বলা হচ্ছে? প্লিজ দ্রুত করে, কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আচ্ছা, লেখা দেখা যাচ্ছে না, সরি। ওকে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। শাকিলা চৌধুরী, দ্য উইক।
ওকে, ঠিক আছে। চৈতি মুমু দ্য উইক, কানিস ফাতেমা সাবজেক্ট দ্য উইক। ওকে, এখন আমি এই যে বিষয়টা ক্লিয়ার করে দিলাম, আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। কারণ যদি এটা যদি না বুঝে দিতাম তাহলে কিন্তু আপনারা কেউ অল ওভার দ্য ওয়ার্ল্ড লিখতেন, সবাই লিখতেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, কিন্তু আসলে কথা বলা হচ্ছে কি দ্য উইক, দুর্বলেরা, দুর্বলেরা। একটা জিনিস জেনে রাখুন যে যখন কোনো অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে সেটা প্লুরাল হয়ে যায়, সেটা প্লুরাল হয়ে যায়। যেমন দ্য পোর আর বর্ন টু সাফার, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবের জন্ম হচ্ছে কি করার জন্য? দুঃখ কষ্ট ভোগ করার জন্য। এখানে সাবজেক্টটা কি? দ্য পোর। এখানে কি বসছে? আর বসছে। এখানে দেখুন দ্য উইক হচ্ছে সাবজেক্ট, এখানে কি বসছে? আর বসছে। কেন বসছে? কারণ দুর্বলেরা, পৃথিবীতে যত দুর্বল ব্যক্তি আছে সবাইকে বোঝানো হয়েছে। পৃথিবীতে যত দুর্বল ব্যক্তি আছে সবাইকে কি এখানে বোঝানো হয়েছে। সোহানা লাইলা সাবজেক্ট দ্য উইক, তানিয়া দ্য উইক আর অপ্রেস অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে প্রিডিকেট। হ্যাঁ, আর অপ্রেস, তারপরে হচ্ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরোটাই হচ্ছে প্রিডিকেট অংশ, সাবজেক্টটা শুধু দ্য উইক। থ্যাংক ইউ সো মাচ, আশা করি এই জিনিসটা ক্লিয়ার হয়েছে, এটা নিয়ে আর কোনো প্রবলেম হওয়ার কথা হবে না। এখন আমরা বিগত সালের প্রশ্নে যাব। যতটুকু আলোচনা করলাম এতটুকুতে কার কার প্রবলেম আছে? ইয়েস অর নো? যদি প্রবলেম থাকে তাহলে নো, ইয়েস প্রবলেম আছে, আর যদি প্রবলেম না থাকে তাহলে ক্লিয়ার অথবা আনক্লিয়ার, যে কোনো একটা লিখতে পারবেন। ক্লিয়ার, আনক্লিয়ার। ক্লিয়ার, ওকে। কানিস ফাতেমা ক্লিয়ার, সুস্মিতা বড়ুয়া ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাই, সবাই যে ক্লিয়ার হয়েছেন এটার জন্য ধন্যবাদ। তার মানে এতটুকু যে কথা বললাম তাহলে সেটা সার্থকতা রয়েছে। এখন প্রশ্ন হলো, ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ইজ অ্যান অ্যানশিয়েন্ট সিটি, একটা প্রাচীন নগরী। এখানে সাবজেক্ট কোনটা, প্রিডিকেট কোনটা? সাবজেক্ট কোনটা, প্রিডিকেট কোনটা? দ্রুত করে আনসার করতে হবে, কেমন? দ্রুত, অত্যন্ত দ্রুত আনসার করতে হবে। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ অ্যান অ্যানসিয়েন্ট সিটি। সাবজেক্ট কোনটা, প্রিডিকেট কোনটা? দ্রুত করে লিখতে হবে। একটা অংশ লিখলেও বুঝতে পারবো যে হ্যাঁ আপনি বুঝতে পেরেছেন। আমি সোহানা লাইলা ঢাকা অ্যানসিয়েন্ট সিটি সাবজেক্ট, শাকিলা চৌধুরী। ফারহান ইশরাক ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ সাবজেক্ট স্যার, ঢাকা সাবজেক্ট। ওকে, বুঝতে পেরেছি। যারা পুরনো দুই একজন আছে তারা হচ্ছে আনসার করতে পারছে, নতুন একজনও আনসার করতে পারবে না। আমি মুছে দিলাম, যাই হোক, সরি। আচ্ছা দেখেন, ঢাকার একটা পরিচয় কি? বাংলাদেশের রাজধানী। আচ্ছা, বাংলাদেশের রাজধানীর নাম কি? আপনি উত্তর দিবেন ঢাকা। ঢাকা কি? বাংলাদেশের রাজধানী। তার মানে কি এটা সিনোনিমাস কিনা, সমার্থক কিনা? অবশ্যই সমার্থক। চৈতি মুমু ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ। আচ্ছা, চৈতি মুমু নতুন স্টুডেন্ট এবং সঠিক আনসার করতে পেরেছে, ভেরি গুড। ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাংলাদেশের হচ্ছে রাজধানী শহর। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে দুইটা কমা, কোনো নাউন কিংবা প্রোনাউনের পরে যদি বর্ণনামূলক থাকে, পরিচিতিমূলক যদি কোনো সংজ্ঞা থাকে, সেটা হচ্ছে, এবং যদি দুইটা কমায়ের মধ্যে থাকে তাহলে সেটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন।
আশা করি কিছু জিনিস হলেও নতুন শিখবেন আজকে। নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন অর্থাৎ নাউনের স্থলাভিষিক্ত, নাউনের স্থলাভিষিক্ত, এর স্থলাভিষিক্ত, ওকে। অর্থাৎ নাউনের রিপ্লেসে যে জিনিসটা আমরা বসাতে পারি সেটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন। তো নাউনের পরে বসে এরা কী করে, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে। যা নাউন কিংবা প্রোনাউনের পরে বসে ওই নাউন কিংবা প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করে সেটাকে বলা হয় নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন। ঢাকা এর পরিচয়টা কি? ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। তো ঢাকা বাংলাদেশের রাজধানী, বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। এটা অতিরিক্ত তথ্য দিল। এই যখন এরকম থাকবে যে কোনো নাউনের পরে কমা আবার শেষে কমা, দুইটা কমায়ের মধ্যে যেটা থাকে সেটাকে বলি আমরা নাউন ইন অ্যাপোজিশন। যেমন মাহবুবুর রহমান, মাহবুবুর রহমান ধরেন দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বাংলাদেশ ব্যাংক ইজ এ সেগেইসাস পারসন, মানে বিজ্ঞ বা জ্ঞানী মানুষ। এখন আসি, এখন যদি বলা হয় যে মাহবুবুর রহমানের পরিচয় কি, সে হচ্ছে নির্বাহী অফিসার বাংলাদেশ ব্যাংকের, সাপোজ। আচ্ছা, তাহলে এই যে যদি বলা হয় এখানে সাবজেক্ট কোনটা, তাহলে মাহবুবুর রহমান দ্য এক্সিকিউটিভ ডিরেক্টর অফ বাংলাদেশ ব্যাংক, এটা পুরোটাই সাবজেক্ট। আর এই যে ভার্ব, এই ভার্ব থেকে পরবর্তী অংশটা এটা হচ্ছে প্রেডিকেট, ভার্ব থেকে পরবর্তী অংশটা এটা কি? প্রেডিকেট, ঠিক আছে। আর পূর্বের অংশটা কি? সাবজেক্ট। পূর্বের অংশটা কি বলেন তো? সাবজেক্ট। এখন কি সাবজেক্ট এবং প্রেডিকেটের বিষয়টা ক্লিয়ার হয়েছে? তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা ওয়ার্ডে সাবজেক্ট হতে পারে, একাধিক ওয়ার্ডেও সাবজেক্ট হতে পারে, একাধিক ওয়ার্ডেও কি হতে পারে? সাবজেক্ট হতে পারে। এখানে ভয় পাওয়ার কিছু নাই যে সাবজেক্ট মানে একটা সাবজেক্ট থাকবে, একটা নাম থাকবে, নাউন হবে, হ্যাঁ, এরকম আমরা মনে করতে পারি, কিন্তু না, এটার ব্যতিক্রমও হতে পারে। যেমন আরেকটু উদাহরণ দিচ্ছি, মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, many people of our country, live below the poverty line, below the poverty line, ঠিক আছে। এই যে below the poverty line, তা এখানে এখন আপনাকে বলতে হবে এখানে প্রেডিকেট কি, সাবজেক্ট না, প্রেডিকেট কি? প্রেডিকেট অংশটা বলুন দ্রুত করে। প্রেডিকেট বলুন, সাবজেক্ট নয়, প্রেডিকেটে আমি আস্ক করেছি। কেউ আনসার করেন নাই এখনো? প্লিজ দ্রুত করে। আচ্ছা, নূরজাহান পলি আপু জয়েন করেছেন, বিলো দ্য পভার্টি লাইন। আচ্ছা, বিলো দ্য পভার্টি লাইন প্রেডিকেট, বিলো দ্য পভার্টি লাইন প্রেডিকেট। আচ্ছা, তানিয়া সুলতানা, লিভ বিলো দ্য পভার্টি লাইন। আচ্ছা, এখানে ভার্বটা কোনটা বলেন তো? চৈতি মুমু, লিভ বিলো, লিভ বাই দ্য পভার্টি লাইন, লিভ বাই না, আসলে বিলো। এই যে এটা কিন্তু ভার্ব, বাস করা, বাস করে, অর্থাৎ এখানে বাস করে অর্থে। বিলো মানে নিচে, দারিদ্র সীমার নিচে বাস করে। তাহলে বিলো কেন লিখতেছেন বারবার? বিলো দ্য পভার্টি লাইন, এটা হচ্ছে প্রেডিকেট, এটা হচ্ছে প্রেডিকেট। আর বাকি অংশ মেনি পিপল অফ আওয়ার কান্ট্রি, এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখেন সাবজেক্ট একাধিক ওয়ার্ডেও গঠিত হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। এটা নিয়ে আর কথা বলবো না, এখন আর একটা প্রশ্নে যাব আমরা, এখন নতুন একটা প্রশ্নে যাব, নতুন একটা প্রশ্নে যাব, সেটা হলো লিভ, হ্যাঁ লিভ ভার্ব, ইয়েস ঠিক আছে, লিভ ভার্ব।
কানিজ ফাতেমা সঠিক বলেছেন। তাহলে লিভ ভার্ব, ইয়েস। তো লিভ থেকে, ভার্ব থেকে পরবর্তী অংশ, ভার্ব থেকে শুরু করে পরবর্তী অংশ তো প্রিডিকেট হবে। লিফট বলি নাই, লিভ, LIV। আচ্ছা, এবার আসি প্রশ্ন হচ্ছে, কোশ্চেন, দ্য প্রিডিকেট অফ এ সেন্টেন্স of a sentence dash a verb B a person about whom something is said something is said. Number C, helps the subject number D, what is said about subject, what is said about subject. সঠিক আনসার কোনটা হবে? সঠিক আনসার কোনটা হবে? The predicate of a sentence, a verb, person about whom something is said, helps the subject, or what is said about the subject, about subject. কানিজ ফাতেমা D, মনিরুল ইসলাম D, তানিয়া সুলতানা D. ওকে, আচ্ছা, সবারই আনসার হয়েছে, থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অল। এবার আরেকটা প্রশ্ন করব, প্রশ্ন আনসার থাকবে না, অপশন নাই, শুধু আনসার করা যাবে। হাউ মেনি ইসেনশিয়াল parts every sentence have, every sentence have, শুধুমাত্র আনসার। সবার আনসার হয়েছে, এর আগেরটা শুধুমাত্র আনসার চাই, অন্য কোনো কিছু নয়। আচ্ছা, মনিরুল ইসলাম ভাই লিখেছেন 2, ওকে। আর কেউ? কানিজ ফাতেমা 2, অত্যাবশ্যকীয় অংশ থাকে, কথা বলা হয়েছে প্রথমেই। সোহানা লাইলা 2, ভালো, আপনাদের ফিডব্যাক অনেক ভালো। চৈতি মোমো 2, হ্যাঁ, তার মানে আপনারা পারতেছেন না। সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এরকম না, 2 পার্ট, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, দুটো অত্যাবশ্যকীয় অংশ থাকে, সেটা হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ঠিক আছে? সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। আর একটা হচ্ছে কি, সাবজেক্ট প্রেডিকেট না থাকলে সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব, হ্যাঁ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, ওকে। সাবজেক্ট অ্যান্ড ইসেনশিয়াল অংশ থাকে দুইটা, সেটা ইসেনশিয়াল। যদি অপশনে সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব থাকে তাহলে সেটা কারেক্ট আনসার হবে, সাবজেক্ট অ্যান্ড ফাইনাইট ভার্ব। ওকে, থ্যাংক ইউ সো মাচ, হয়েছে মোটামুটি সবার। এবার আসি, মূল আলোচনা হচ্ছে কাইন্ডস অফ অ্যাকর্ডিং টু মিনিং, যে 5 প্রকার সেটা। প্রথমটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের অন্য নাম কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। এটার অন্য নাম হচ্ছে ডিক্লারেটিভ। আরেকটা নাম কি? ন্যারেটিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ডিক্লারেটিভ সেন্টেন্স, ন্যারেটিভ সেন্টেন্স। কারণ এটা হচ্ছে বর্ণনামূলক বাক্য, অথবা উদ্ধৃতিমূলকও বলা যায়, উক্তিমূলক, উদ্ধৃতিমূলক, বা অ্যাসার্টিভ সাধারণ স্টেটমেন্ট যেটা দেয়, জেনারেল স্টেটমেন্ট যেটা দেয়, সেটাকে, যে বাক্যে কোনো কিছুর ব্যক্তি, বস্তু কিংবা স্থান সম্পর্কে, কোনো ঘটনা সম্পর্কে কোনো কিছু বর্ণনা করে, সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার এভাবেও বলতে পারি যে কোনো প্রশ্ন নয়, আদেশ নয়, উপদেশ নয়, কি বলেছি?
একটি ছন্দের মাধ্যমে বলা যায় যে কোনো প্রশ্ন নয়, প্রশ্ন করা যাবে না, প্রশ্ন নয়, আদেশ নয়, আদেশ নয়, উপদেশ নয়, আদেশ নয়, উপদেশ নয়, আচ্ছা বিষয় নয়, আচ্ছা কি নয়, বিষয় নয়, কোনো প্রশ্ন নয়, আদেশ কিংবা উপদেশ নয়, আচ্ছা বিষয় নয়, সাধারণ বিবৃতি বা বিবৃতি বর্ণনা যে বাক্যে দ্বারা বোঝায়, সাধারণ বিবৃতি বা বর্ণনা যে বাক্য দ্বারা বোঝায় তাকে তাকে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স কিংবা ন্যারেটিভ কিংবা ডিক্লারেটিভ, ঠিক আছে, অ্যাসার্টিভ কিংবা ডিক্লারেটিভ কিংবা ন্যারেটিভ সেন্টেন্স বলে। আচ্ছা সাবজেক্ট প্রেডিকেট দুটা, এটা হচ্ছে দুইটা এলিমেন্ট, ঠিক আছে, দুইটা এলিমেন্ট, কিন্তু দুইটা যদি পার্টস ইসেনশিয়াল পার্ট বলা হয় তাহলে সেটা আনসার হবে সাবজেক্ট অ্যান্ড এ ফাইনিট ভার্ব, সাবজেক্ট অ্যান্ড এ ফাইনিট ভার্ব, ঠিক আছে সোহানা নাইলা। যদি এলিমেন্ট বলা হয় সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, যদি বলা হয়, যদি প্রশ্নে থাকে যে ইসেনশিয়াল পার্ট তাহলে সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব। ওকে, নূরজাহান পলি এটা ভুল করেছিলেন, একটু খেয়াল করতে হবে। তাহলে কোনো প্রশ্ন নয়, আদেশ নয়, উপদেশ নয়, বিষয় নয়, এগুলো থাকা যাবে না। কি থাকবে? সাধারণ বিবৃতি, উক্তি, বর্ণনা থাকবে যে বাক্য দ্বারা বোঝায় তাকে বলা হয় হচ্ছে এই অ্যাসার্টিভ, ডিক্লারেটিভ কিংবা ন্যারেটিভ সেন্টেন্স। ওকে, ইংরেজিটা কেমন হবে তাহলে? ইংরেজিটাও জানতে হবে আমাদের। অ্যান অ্যাসার্টিভ, আচ্ছা কি বলছিলাম, যে অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ সিম্পল স্টেটমেন্ট অর অ্যাসারশন ইদার অ্যাফার্মেটিভ অর নেগেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আবার দুইটা প্রকার আছে, যেটা কোনো কিছু স্বীকার করে আবার কোনো কিছু অস্বীকার করে। কোনো কিছু স্বীকার করলে সেটা অ্যাফার্মেটিভ, আর কোনো কিছু যদি অস্বীকার করে তাহলে সেটা নেগেটিভ হয়, আর যেটা দ্বারা কোনো বর্ণনা প্রকাশিত হয়। ওকে, যে যদি বলা হয় দেয়ার ডেথ, ওকে, এটা কি ধরনের সেন্টেন্স বলেন তো? এটা কি ধরনের সেন্টেন্স বলেন তো? এলিমেন্ট, হ্যাঁ সোহানা লাইলা বুঝতে পেরেছেন মনে হয়। এলিমেন্ট যদি থাকে তাহলে দুইটা এলিমেন্ট হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, কিন্তু অত্যাবশ্যকীয় অংশ হচ্ছে সাবজেক্ট অ্যান্ড ফাইনিট ভার্ব। এটা একটা কোটেশন, বিখ্যাত একটা কোটেশন উইলিয়াম শেক্সপিয়ারের, যেটা জুলিয়াস সিজার থেকে নেওয়া হয়েছে। কেমন? ওকে, হ্যাঁ এটা যদিও একটা উক্তি, কিন্তু এটা কিন্তু অ্যাসার্টিভ উক্তি থাকতে পারে। উক্তি, বিবৃতি যেগুলো কি হয় সাধারণ বর্ণনা, সেগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সেগুলো কি হয় অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা could you please bring me, could you please bring me a cup of tea, a cup of tea? ওকে, এটা এটা কোন ধরনের সেন্টেন্স? এটা কোন ধরনের সেন্টেন্স? দ্রুত করে প্লিজ। হ্যাঁ আগেরটা সবার হয়েছে। কুড ইউ প্লিজ ব্রিং মি আ কাপ অফ টি? ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ,
ওকে, দুইটা আনসার আছে। ইন্টারোগেটিভ সুস্মিতা বড়ুয়া, কানিস ফাতেমা ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ সোহানা লাইলা। ওকে, চৈতি মুমু ইন্টারোগেটিভ। আর একটা আনসার দেখব, সোহানা লাইলা সরি ইন্টারোগেটিভ। ওকে, ইন্টারোগেটিভ ধরে নিলাম। ওকে, দেখুন আমরা জানি যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি বলেছি? যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় সেটা বলা হয় যে সেন্টেন্স। কিন্তু আসলে একটা জিনিস জানা উচিত যে কুড কিংবা উড, কুড উড, হ্যাঁ, কুড এবং উড দ্বারা যদি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যদি কোনো সেন্টেন্স বা সেন্টেন্স শুরু হয় এবং কোনো অনুরোধ বা বিনয় প্রকাশিত হয় তখন সেটা শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকা সত্ত্বেও ইম্পারেটিভ সেন্টেন্স হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোট, লিখে নিন যে কুড ইউ প্লিজ ব্রিং মি এ কাপ অফ টি, আপনি কি আমাকে দয়া করে একটা কাপ চা দিতে পারবেন? এখন বিষয়টা হচ্ছে এখানে যতটা প্রশ্ন করা হয়েছে তার চাইতে বেশি এখানে বিনয় অথবা অনুরোধ প্রকাশিত হয়েছে। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কুড ইউ কিংবা উড দ্বারা শুরু হয়ে যদি কোনো সেন্টেন্সে বিনয় কিংবা প্রশ্নবোধক হওয়া সত্ত্বেও যদি বিনয় প্রকাশিত হয়, পোলাইট রিকোয়েস্ট প্রকাশিত হয়, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়। যেমন হচ্ছে যে উড ইউ প্লিজ শো মি দ্য নিয়ারেস্ট হোটেল, উড ইউ প্লিজ শো মি, আপনি কি দয়া করে দেখাতে পারবেন? উড ইউ প্লিজ শো মি দ্য নিয়ারেস্ট, সবচেয়ে কাছের যে হোটেলটা বা রেস্টুরেন্ট সেটা কি দেখাতে পারবেন? এখানে বিনয় প্রকাশ হচ্ছে, আপনি তার কাছে জোর করতেছেন না, কিন্তু প্রশ্ন করতেছেন না, বিষয়টা হচ্ছে পারবেন কি না, পারবেন কি অনুরোধ করতেছেন, পারবেন কি অনুরোধ প্রকাশিত হচ্ছে। এখানে যদি রিকোয়েস্ট প্রকাশিত হয় তাহলে উড কিংবা কুড দ্বারা, হ্যাঁ, তাহলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন থাকা সত্ত্বেও ইন্টারোগেটিভ সেন্টেন্স না হয়ে সেটা কি হবে? সেটা ইম্পারেটিভ সেন্টেন্স হবে। জিনিসটা মনে রাখতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি যে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে কোনো কিছু বলার নাই। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে, এই রুলসটা, এক্সেপশনাল রুলসটা ব্যতীত সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলি। প্রশ্ন করা হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর প্রশ্ন এখানে দুইটাভাবে সাধারণত প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে দুইটা, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, অবজেক্ট বা এক্সটেনশন, এইভাবে। যেমন হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক জাস্ট নাও, সে কি এইমাত্র কাজটি করেছে? হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, অনেক কিছু জানতে হবে আমাদের, চেষ্টা করব আমার মাধ্যমে যদি কিছু জানতে পারেন, নতুন কিছু শিখতে পারেন, সেটা অবশ্যই আমার সৌভাগ্য। যেটা বলতেছিলাম অক্সিলারি ভার্ব, তারপরে কি সাবজেক্ট, তারপরে কি মেইন ভার্ব, তারপরে কি, তারপর হচ্ছে বাকি অংশ, হ্যাঁ, বাকি অংশ শেষে প্রশ্নবোধক। এটা একটা স্ট্রাকচার, এটা একটা কি, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার। আরেকটা কি, সেই অক্সিলারি ভার্ব, এটা ডু, ডাস, এম, ইস, আর, ওয়াস, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল অথবা উইল, এগুলো দ্বারা শুরু হতে পারে। আরেকটা হচ্ছে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডু ইউ লাইক ফ্লাওয়ার, তুমি কি ফুল পছন্দ করো। আরেকটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, নেগেটিভ ইন্টারোগেটিভ, যেমন হচ্ছে হোয়াই হ্যাভেন্ট দে কাম, তারা কেন আসে নাই। অথবা বলতে পারেন যে ডোন্ট দ্য গার্লস প্লাক ফ্লাওয়ার ফ্রম দ্য গার্ডেন, বালিকাটি কি ওই বাগান থেকে ফুল তোলে নাই। আচ্ছা, এভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয়, এখানে আলোচনা করার বেশি নাই। আর একটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এবং বিনয় প্রকাশিত হয়। কি? পাঁচটা জিনিস: আদেশ, অনুজ্ঞাসূচক বাক্য, এটাকে বলা হয়, প্রথমে আমরা জানি যে
ইম্পারেটিভ মানে অনুজ্ঞাসূচক বাক্য, অনুজ্ঞাসূচক বাক্য। আচ্ছা, আর এটা দ্বারা এই অনুজ্ঞা বলতে কয়েকটা জিনিসকে বোঝায়। আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, আর এটা কি বিনয় প্রকাশিত হয়, বিনয়, যেমন বললাম এক্সেপশনাল বিনয়, ঠিক আছে। আচ্ছা, আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ এবং বিনয় প্রকাশিত হয়। আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ, বিনয়। আচ্ছা, তাহলে এবার আসি উপদেশ, প্রথমে আদেশ, তাই না, অর্ডার করা, অর্ডার কোনটা? ও আরেকটা জিনিস আছে, সরি, সেটা হচ্ছে সাজেশন, সাজেশন, প্রস্তাব, প্রস্তাব, প্রস্তাব। আচ্ছা, অর্ডার, আদেশ করা যে ডু দ্য সাম, ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, এখনই অঙ্কটি করে ফেলো। অনুরোধ, রিকোয়েস্ট, রিকোয়েস্ট কীরকম? যে অব ইউর প্যারেন্টস, সরি, অনুরোধ বলতেছে না, যে প্লিজ হেল্প মি, দয়া করে অপেক্ষা করো, প্লিজ হেল্প মি। তারপর হচ্ছে উপদেশ, যে অব ইউর ফ্রেন্ডস, অ্যাটেন্ড টু ইউর লেসন। তারপর হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, তোমার সময়কে অপচয় করো না। এরকম হচ্ছে, এগুলো গেল অনুরোধ। উপদেশ কোনটা? উপদেশে গেল নিষেধ, নিষেধ মানে ফরবিড, ঠিক আছে। আবার প্রোহিবিশন, ডোন্ট মিক্স উইথ ব্যাড কোম্পানি, অর্থাৎ খারাপ মানুষদের সাথে মিশো না। যেমন বিনয় হচ্ছে, এর আগে বলেছি। প্রস্তাব কি? যে লেট আস হ্যাভ এ ওয়াক, চলো একটু হেঁটে আসি, চলো একটু হাঁটা যাক বা হেঁটে আসি। যে লেট আস প্লে ক্রিকেট, চলো আমরা একটু ক্রিকেট খেলে নেই। আচ্ছা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে প্রস্তাব, লেট আস প্লে ক্রিকেট। এটা এই ইম্পারেটিভ সেন্টেন্স বেশ কিছু গঠন ফলো করে। একটা হচ্ছে উজ্জ থাকে, ইউটা উজ্জ থাকে, যেমন প্রথমে ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, তার মানে কি? ইউ ডু দ্য সাম অ্যাট ওয়ান্স, তুমি এখনই অঙ্কটি করে ফেলো, তুমি এখনই অঙ্কটি করে ফেলো। আচ্ছা, আরেকটা কি প্রিন্সিপাল ভার্ব এক্সটেনশন। আরেকটা নেগেটিভ, ডোন্ট, নিষেধ করা অর্থে, নিষেধ করা অর্থে ডোন্ট ব্যবহৃত হয়, আবার নেভার ব্যবহৃত হয়। নেভার টেল আ লাই, কখনো মিথ্যা বলিও না, এটা কি? নিষেধ করতেছে, নেভার টেল আ লাই। আবার কি? ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, ওয়েস্ট ইউর টাইম, এই যে নিষেধ অর্থে এই ডোন্টও ব্যবহৃত হয়, নেভারও ব্যবহৃত হয়। আরেকটা কি? যে লেট দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয় বলেন তো? লেট দ্বারা শুরু হয়। যেমন বলো লেট মি থিঙ্ক, আমাকে চিন্তা করতে দিন, এবং লেটের পরে অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়। আরেকটা যেটা, সেটা হচ্ছে লেটাস, লেট কিংবা লেটাস, লেট কিংবা লেটাস, ঠিক আছে। আরেকটা শুরু হয় প্লিজ কিংবা কাইন্ডলি দ্বারা, যেমন প্লিজ হেল্প মি, প্লিজ কাম হিয়ার, কাইন্ডলি ডু ইট, ওকে। তো বেশ কয়েকটা স্ট্রাকচার ফলো করে, সেটা আমাদের মনে রাখতে হবে। আর এবার আসি অপারেটিভ সেন্টেন্স। এতটুকু কি কারো সমস্যা থাকলো? ইম্পারেটিভ পর্যন্ত কারো সমস্যা রয়েছে কি? ইম্পারেটিভ পর্যন্ত কারো সমস্যা রয়েছে? যদি কারো সমস্যা থাকে তাহলে বলেন আনক্লিয়ার, আর যদি প্রবলেম না থাকে তাহলে লেখেন ক্লিয়ার। সবাই লিখেছেন নো নো, ওকে। আমি একদম বেসিক ধরে আলোচনা করব, এই জন্য করে এগুলো আলোচনা করতেছি, এবং এগুলো প্রাইমারির ক্ষেত্রে যেগুলো মানে যেগুলো 11তম বা 12তম গ্রেডের পরীক্ষা, প্রাইমারি বলেন বা হচ্ছে অন্যান্য পিএসসির যে এক্সামগুলো আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। পিএসসির জন্য কম গুরুত্বপূর্ণ বা বিসিএসের জন্য কম গুরুত্বপূর্ণ, কিন্তু এরপরে আমি আলোচনা করব অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, এবং তখন সেদিন কিন্তু এই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। নো স্যার, নো স্যার, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, কারো কোনো প্রবলেম নাই। হ্যাঁ, যেটা বলতেছিলাম, যেটা কি, যে ইম্পারেটিভ, অপারেটিভ, এবার হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। আচ্ছা, অপারেটিভ সেন্টেন্সের মূল বৈশিষ্ট্য হলো সাধারণত এটা কি দ্বারা? মে দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয় বলেন তো? যে মে আল্লাহ ব্লেস ইউ, মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমাকে কি করুক, আচ্ছা, ব্লেস ইউ। কখনো কখনো এরকম প্রথমে মে দ্বারা শুরু হয়, কিন্তু সবসময় যে মে দ্বারা শুরু হবে এরকম না। যেমন
গড ব্লেস ইউ, যদি বলি গড ব্লেস ইউ তার মানে কি এখানে কিন্তু অটোমেটিক্যালি আমরা কিন্তু এটা মে গড ব্লেস ইউ এরকম খুব কম বলি, গড ব্লেস ইউ এটা বেশি বলি। এবং এখানে কিন্তু অটোমেটিক্যালি মনে মনে, হ্যাঁ মনে মনে এক রাখার মতো, অঙ্কের এক রাখার মতো এখানে কিন্তু মেয়েটা রয়ে গেছে। এখানে মেয়েটা কি এখানে রয়ে গেছে, অনুপস্থিত থাকে। সেক্ষেত্রে মে প্লাস সাবজেক্ট গঠিত হয়, মে প্লাস সাবজেক্ট দিয়ে গঠিত হয়, ঠিক আছে। যেমন লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হোক, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, ঠিক আছে ওকে। আর আরেকটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, যে সেন্টেন্স দ্বারা বিস্ময় বোঝাই সেটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স বলি। বিস্ময়সূচক বাক্য বা বিস্ময়মূলক বাক্য এটা দুটোভাবে গঠিত হয়। একটা হচ্ছে হাউ দ্বারা গঠিত হয়, হাউ প্লাস অ্যাডজেক্টিভ কিংবা অ্যাডভার্ব দ্বারা গঠিত হয়। অ্যাডভার্ব প্লাস কি থাকে, প্লাস নাউন প্লাস ফাইনিট ভার্ব, ওকে। আর একটা হচ্ছে হট আ দ্বারা গঠিত হয়। তারপরে বাকি অংশটুকু ঠিক আছে। যেমন হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর ফুল। আচ্ছা, আবার বলতে হচ্ছে হাউ নাইস দ্য বার্ড ইজ, এই যে হাউ এর পরে হাউ নাইস দ্য বার্ড ইজ, তাহলে ফাইনিট ভার্বটা শেষে, এই ইজটা হচ্ছে ফাইনিট ভার্ব, হাউ নাইস দ্য বার্ড ইজ। আচ্ছা, আবার বলা হলো যে হট এ অথবা অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রে অ্যাডভার্বটা ব্যবহৃত হয় না, অ্যাডজেক্টিভটা ব্যবহৃত হয়। কীরকম, যে হোয়াট আ গুড আইডিয়া ইট ওয়াজ, অথবা হোয়াট আ নাইস বার্ড ইট ইজ, ওকে। কখনো হট দ্বারা শুরু হয়, কখনো কী দ্বারা শুরু হয়, হাউ দ্বারা শুরু হয়। এই হচ্ছে মোটামুটি যে অ্যাকর্ডিং টু মিনিং গেল 5 প্রকার। এটা হচ্ছে সম্যক আলোচনা। আশা করি আপনাদের এই সম্পর্কে আগে থেকে জানা আছে তো অবশ্যই, তারপরও আজকে জানার মাধ্যমে, আজকে আবার রিভিশন দেওয়ার মাধ্যমে আপনাদের কনসেপ্টটা বেশি ক্লিয়ার হলো। এবং আপনারা যে কোনো এক্সারসাইজ বই থেকে এটা এক্সারসাইজ করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার আরও কিছুক্ষণ কথা বলতাম, কিন্তু আমার একটা ফোন আসছে, একটা স্যারে ফোন দিয়েছে, তার সাথে একটু দেখা করে যেতে হবে। ইনশাল্লাহ নেক্সট ডেতে আবার কথা হবে। সবাই ভালো এবং সুস্বাস্থ্য কামনা করছি। আর আজকের যে লেকচারটা হলো, এটার উপর আমি লেকচার শিট দিয়ে দিব, লেকচার শিট পিডিএফ আকারে দিয়ে দিব, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। রাত্রে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো, না হলে কাল সকালে। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।